স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণীর পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা এই চ্যাপ্টার থেকে পর্যায়বৃত্ত ধর্মগুলি নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে আমি পার্ট 2 পড়াবো। এর আগের ভিডিওতে আমি পর্যায়বৃত্ত ধর্ম থেকে দুটো ধর্ম তোমাদের সাথে আলোচনা করেছি। 1 নম্বর ছিল পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা, আর 2 নম্বর ছিল তড়িৎ ঋণাত্মকতা। আজ আমি বাকি দুটি পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ জারণ ও বিজারণ ধর্ম এবং আয়োনাইজেশন শক্তির কিভাবে পরিবর্তন হয় সেই নিয়ে আলোচনা করব। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আলোচনার আগে তোমাদেরকে বলে দিই, জারণ এবং বিজারণ আমরা কি জানি। যখন কোনো মৌলের বা আয়নের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অনুযায়ীকে বলা হয় জারণ। অর্থাৎ মৌল বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে বলা হবে জারণ ধর্ম। আর যখন কোনো মৌল বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তখন তার সেই ধর্মকে বলা হবে কি বিজারণ ধর্ম। তাহলে এক কথায় ইলেকট্রন যে নিচ্ছে সেই ধর্মটাকে বলা হচ্ছে জারণ ধর্ম, আর ইলেকট্রন ত্যাগ করার ধর্মকে বলা হচ্ছে বিজারণ ধর্ম। এবার দেখো, আমি আগের দিনও যে মৌলগুলি নিয়ে উদাহরণ দিয়েছিলাম এই ভিডিওতেও সেই উদাহরণগুলোই দিচ্ছি। দেখো, আমি এখানে তৃতীয় পর্যায়ের কিছু মৌল নিয়েছি, কেননা আমি পর্যায় বরাবর জারণ এবং বিজারণ ধর্ম আলোচনা করব। তৃতীয় পর্যায়ের মৌল কী কী আছে নিয়েছি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর ফসফরাস, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 11, 12, 13, 14, 15। এক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, পর্যায় বরাবর আমি যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন নিউক্লিয়াসের যে আধান অর্থাৎ প্রোটনের যে আধান কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আর পরমাণুর আকারও দেখো ধীরে ধীরে কমছে। ফলে কি হচ্ছে, সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো তাদের উপরে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সোডিয়ামের নিউক্লিয়াস তার বাইরের কক্ষের ইলেকট্রনকে যে বল দ্বারা আকর্ষণ করবে, দেখা যাবে ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস তার বাইরের কক্ষে থাকা ইলেকট্রনকে তার থেকে বেশি বলে আকর্ষণ করছে। এবং সবশেষে থাকা পি অর্থাৎ ফসফরাস দেখা যাবে এদের থেকেও আরও বেশি নিউক্লিয় বল দ্বারা কি আকর্ষণ বল দ্বারা বাইরের ইলেকট্রনটিকে নিজের দিকে টানছে। অর্থাৎ ধীরে ধীরে নিউক্লিয়াসের আকর্ষণ বল কিন্তু বাড়তে থাকছে। এর ফলে কি হচ্ছে, সর্ববহিস্থ কক্ষের উপরের নিউক্লিয় আকর্ষণ বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে, যত আমি বাম দিক থেকে ডান দিকে যাব ততই দেখা যাবে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকছে। অর্থাৎ এ দূরে থাকার জন্য একে যত সহজে ইলেকট্রন বর্জন করানো যাবে সোডিয়ামের থেকে, ফসফরাসের থেকে দেখা যাবে কিন্তু বাইরের ইলেকট্রন বর্জন করতে তার থেকে অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। অর্থাৎ যেহেতু পরমাণুগুলির ইলেকট্রন বর্জন করার ক্ষমতা পরপর কমছে বাম দিক থেকে ডান দিকে, তাই আমরা বলতে পারি কি বিজারণ ক্ষমতা এদের হ্রাস পাচ্ছে যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। পরিবর্তে কি হবে, এটা তো বিজারণ হলো, তাহলে এদের যেহেতু ইলেকট্রন বর্জন করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তাহলে উল্টোটা হবে কি এদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা থেকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি। এদের মধ্যে দেখা যাবে ফসফরাসের সব থেকে বেশি কিন্তু ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। তাই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা বলবো বিজারণ ক্ষমতা হ্রাস পায় আর জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে ছবিতে আমি বুঝিয়ে দিতে পারবো, আমি পর্যায় বরাবর এটা বাম দিক এটা ডান দিক, বাম দিক থেকে ডান দিকে যত যাচ্ছি বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এর পরবর্তী আলোচনাতে আসি, শ্রেণী বরাবর কিভাবে জারণ বিজারণ ক্ষমতা হ্রাস এবং বৃদ্ধি হচ্ছে তা নিয়ে আলোচনাতে।
এবার শ্রেণী বরাবর আলোচনাতে আমি গ্রুপ 1-এর মৌলগুলো নিয়েছি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দেখো নিচের দিকে আমরা যত নামছি তত নিউক্লিয় আধান বৃদ্ধি পেলেও মুখ্য শক্তির স্তর কিন্তু সংযোজন হওয়াতে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের সর্ববহিস্থ কক্ষের যে দূরত্ব সেটাও কিন্তু ক্রমশ বাড়তে থাকছে। মানে দেখো হাইড্রোজেন গ্রুপ 1-এর প্রথম আছে শ্রেণীতে, তার একটি কক্ষ, লিথিয়ামে দেখো 2টি কক্ষ, সোডিয়ামের আছে 3টি, অর্থাৎ একটি করে করে কিন্তু তাদের যে মুখ্য শক্তি স্তর তা কিন্তু বাড়তে শুরু করেছে। মানে নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রনের দূরত্বও কিন্তু বাড়তে শুরু করেছে। ফলে কি হয়, পরমাণুর আকার বড় হচ্ছে। হাইড্রোজেনের যা আকার তার থেকে কিন্তু লিথিয়ামের আকার বড়, লিথিয়ামের থেকেও সোডিয়ামের আকার বড়। এর ফলে কি হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল থাকে বাইরের ইলেকট্রনটির উপরে, তার তুলনায় কিন্তু সোডিয়ামের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের বাইরের কক্ষে থাকা ইলেকট্রনটির উপর আকর্ষণ বল অনেকটাই কমতে থাকে। ফলে কি হয়, পরমাণুগুলোর ইলেকট্রন বর্জন করার প্রবণতা ক্রমশ বাড়তে থাকে। যেহেতু আকর্ষণ বল কম, দেখা যাচ্ছে হাইড্রোজেনের থেকে সোডিয়ামের যেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাচ্ছে, তাই সোডিয়াম অতি সহজেই কিন্তু বাইরের ইলেকট্রনটিকে বর্জন করতে পারবে। অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের থেকে সোডিয়ামের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অপরপক্ষে কি হবে, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কমবে, তাই তো? তাহলে জারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। অর্থাৎ হাইড্রোজেনের তুলনায় সোডিয়ামের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পেলেও জারণ ক্ষমতা কিন্তু হাইড্রোজেনের থেকে সোডিয়ামের কম হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যদি লিথিয়াম আর সোডিয়ামের তুলনা করি তাহলে জারণ ক্রম অনুযায়ী সাজালে লিথিয়ামের জারণ ক্ষমতা বেশি সোডিয়ামের তুলনায়। আর বিজারণের ক্ষেত্রে কি হবে, সোডিয়ামের বিজারণ ক্ষমতা লিথিয়ামের তুলনায় বেশি। তাহলে বারবার বলছি আমি একটাই কথা, সেটা হলো পর্যায় সারণীতে 1 থেকে 30 পর্যন্ত অন্তত মৌলগুলোর যদি পারমাণবিক ক্রমাঙ্ক আমরা জেনে যাই, তাহলে কিন্তু পর্যায় এবং শ্রেণী বরাবর যেই মৌলই দিক না কেন, আমরা কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম অনুযায়ী যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অতি সহজেই করতে পারবো। তাহলে পর্যায় বরাবর যা হয়েছিল, বিজারণ ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে হ্রাস পেয়েছিল, জারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, সেটাই দেখতে পেলাম শ্রেণী বরাবর কিন্তু বিজারণ ক্ষমতা বৃদ্ধি পেল এবং জারণ ক্ষমতা হ্রাস পেল, ঠিক পর্যায়ের উল্টো। এর পরবর্তী আলোচনা আসছে আয়োনাইজেশন শক্তির পরিবর্তন। এর আগে তাহলে আমরা জেনে নিই আয়োনাইজেশন ব্যাপারটা কি। এটা বোঝার জন্য দেখো, আয়োনাইজেশন শক্তি বোঝানোর জন্য আমি এখানে একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস এঁকেছি। এটা নিউক্লিয়াস, এর বাইরের কক্ষে দেখো একটি ইলেকট্রন আছে। আয়োনাইজেশন শক্তি বা আয়োনাইজেশন বিভব বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, এর যে বাইরের কক্ষে থাকা ইলেকট্রনটি, ঠিক আছে, একে সব থেকে শিথিলভাবে আবদ্ধ হয়ে আছে এই পরমাণুর মধ্যে, ঠিক আছে, একে যখন নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে একে আমরা অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে গিয়ে কি করতে পারি না, অসীম দূরত্বে নিয়ে গিয়ে পরমাণুটিকে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে পারি, তখন একে এই যে বাইরের ইলেকট্রনটিকে মুক্ত করতে এবং এই পরমাণুটিকে এক আধান বিশিষ্ট ধনাত্মক ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় মৌলটির আয়োনাইজেশন শক্তি। এটা দেখো ইলেকট্রন বিন্যাসে আমি 3টে বাইরে ইলেকট্রন আছে দেখিয়েছি, অর্থাৎ এটা কি লিথিয়াম পরমাণু। তাহলে এই লিথিয়াম পরমাণু থেকে আমি একটি ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে গেলাম, নিয়ে গেলে এ কিসে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে। ক্যাটায়নে পরিণত করার জন্য তাহলে আমাকে কি করতে হচ্ছে, লিথিয়ামকে আমি লিথিয়ামের ক্যাটায়নে পরিণত করছি যখন এই ইলেকট্রনটিকে আমি বাইরে অসীম দূরত্বে নিয়ে যাচ্ছি। তো একে এর যে নিউক্লিয়াস, লিথিয়ামের যে নিউক্লিয়াস, তার আকর্ষণ বল থেকে একে কাটানোর জন্য আমাকে একটা সর্বনিম্ন
শক্তি দিয়ে একে কিন্তু এর থেকে আলাদা করতে হচ্ছে। যে এই ন্যূনতম শক্তিটা দরকার হচ্ছে সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব। এবার আমরা বুঝলাম যে আয়নন বিভবটা কি। তাহলে একই প্রশ্ন যে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর এর পরিবর্তন কীরূপ হবে, তার জন্য কিন্তু আমাদের অবশ্যই পরমাণুগুলির মৌলের যে পরমাণুগুলি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ছবিটি আমরা যদি এঁকে নিতে পারি তো অবশ্যই আমরা কিন্তু পরিবর্তনগুলো বুঝতে পারবো। তাহলে দেখো আমি ছবিটা একই নিচ্ছি, তৃতীয় পর্যায়ের মৌলগুলো নিয়েছি। আমরা দেখো পর্যায় সারণী যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিউক্লিয়াসের ধনাত্মক আধানও দেখো এক করে বৃদ্ধি পাচ্ছে। 11 ছিল, 12 হলো, 13 হলো, 14 হলো, 15 হলো। ফলে কি হচ্ছে, ইলেকট্রনগুলো একই মুখ্য শক্তি স্তরে প্রবেশ করতে থাকে। মানে এরও সোডিয়ামেরও বাইরে 3টে ইলেকট্রন শক্তি স্তর, ম্যাগনেসিয়ামেরও 3টে, অ্যালুমিনিয়ামেরও 3টে, প্রত্যেকে দেখো 3টে করে শক্তি স্তর। কিন্তু এর যখন বাইরে একটি ছিল, এর তখন ম্যাগনেসিয়ামের 2টি, অ্যালুমিনিয়ামের দেখো 3টি বাইরের কক্ষে, সিলিকনের 4টে আছে, ফসফরাসের 5টা আসছে। ফলে কি হচ্ছে, নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের যে আকর্ষণ বল তা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। মানে সোডিয়ামের একটি ইলেকট্রন ছিল আর এইখানে যে নিউক্লিয়াস তার থেকে দেখা যাবে ফসফরাসের যেহেতু বাইরে 5টা ইলেকট্রন আছে, এদের মধ্যে ধীরে ধীরে আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, সর্ববহিস্থ কক্ষ থেকে যে ইলেকট্রনগুলো আমরা অপসারিত করতে চাইছি সেখানে কিন্তু বেশি শক্তির প্রয়োজন। মানে সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন বের করতে যে শক্তির দরকার দেখা যাবে ফসফরাসে কিন্তু তার থেকে অনেক বেশি শক্তির প্রয়োজন হচ্ছে। অর্থাৎ আয়নাইজেশন শক্তি কিন্তু বাড়ছে কার, সোডিয়ামের থেকে ফসফরাসের, ধীরে ধীরে বাড়ছে। আগে সোডিয়ামের ছিল, তার থেকে আয়নাইজেশন শক্তি বেশি হবে ম্যাগনেসিয়ামের, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু আয়নাইজেশন শক্তি বাড়ছে বাম দিক থেকে ডান দিকে গেলে। আর শ্রেণী বরাবর যদি আসি দেখো, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে কিন্তু দেখতে পাচ্ছি নিউক্লিয়াসে ধনাত্মক আধান বৃদ্ধি পেলেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু মুখ্য শক্তি স্তর ওখানে যুক্ত হচ্ছে, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো একটা ছিল, লিথিয়ামের 2টো, সোডিয়ামের 3টে। তাহলে কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রনগুলোর দূরত্ব কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনের যে আকর্ষণ বল তার থেকে বেশি হবে লিথিয়ামের। লিথিয়ামের থেকে দেখা যাবে সোডিয়ামের আরও দূরত্ব বেড়ে যাওয়ার জন্য আকর্ষণ বল কিন্তু কম হচ্ছে নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনের। এই জন্য সোডিয়ামের এই ইলেকট্রনকে বের করতে যে শক্তির প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন হাইড্রোজেনের ক্ষেত্রে। অর্থাৎ যত উপর থেকে নিচের দিকে নামছি তত কিন্তু নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রনের আকর্ষণ বল কমছে, ফলে অতি সহজে কিন্তু বাইরের ইলেকট্রনটিকে বের করতে পারছি। অর্থাৎ দেখতে পাচ্ছি উপর থেকে যখন আমি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামছি সেক্ষেত্রে আয়নাইজেশন শক্তি ধীরে ধীরে কমছে। তাহলে দেখতে পেলাম যে আয়নাইজেশন শক্তি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ছে এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কমছে। মোটামুটি তোমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলো বোঝালাম। এই সংক্রান্ত তোমাদের যে কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর সাথে বারবার বলছি, এই ভিডিও দেখার আগে তোমরা অবশ্যই এর পার্ট 1 ভাগটা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধে হবে। এবং এই সংক্রান্ত যেই প্রশ্ন আসুক না কেন তোমরা দেখবে অতি সহজেই কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারছো।